আমার মা আমার দুই সন্তানকে দরজায় দাঁড় করিয়ে রেখে ফিসফিস করে বললেন, ঘরের ভেতরে ওদের জন্য কোনো জায়গা নেই। অথচ আমি ভেতরে তাকিয়ে দেখলাম ডাইনিং টেবিলে 7টি প্লেট সাজানো। একটি ছিল আমার বোনের নতুন প্রেমিকের জন্য। আমি কোনো প্রতিবাদ করিনি, শুধু আমার দুই সন্তানের হাত ধরে চলে এসেছিলাম। কিন্তু কয়েক ঘন্টা পরেই মা আতঙ্কিত হয়ে ফোন করেছিলেন, কারণ 11 বছর পর তিনি বুঝতে পেরেছিলেন আমার সঙ্গে সেই দরজা দিয়ে আর কি বেরিয়ে গেছে। তোমার বাচ্চাদের জন্য ঘরের ভেতরে কোনো জায়গা নেই রিয়াদ। মা কথাটা এত আস্তে বললেন যেন নিচু স্বরে বললে অপমানটাও ছোট হয়ে যায়। তারপর তিনি এক পা পিছিয়ে গেলেন। আমার দুই সন্তান তখনও গ্রামের বাড়ির বারান্দার দরজার সামনে দাঁড়িয়েছিল। 10 বছরের নাফিস দুই হাতে শক্ত করে ধরে রেখেছিল নিজের হাতে বানানো সেমাইয়ের পুডিং। 8 বছরের মেয়ে নীলা বুকের সঙ্গে চেপে ধরে রেখেছিল রঙিন কাগজে বানানো একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড। কার্ডের উপর কাপা কাপা হাতে লেখা ছিল, শুভ জন্মদিন দাদু আম্মা। ভেতরে ডাইনিং রুমে বড় টেবিল সাজানো, 7টি প্লেট, 7টি গ্লাস, 7টি চেয়ার। টেবিলের মাথায় বসে আছেন বাবা আব্দুল করিম, এক পাশে আমার ছোট বোন মিতু, তার 3 সন্তান। আরেকটি চেয়ারে আরাম করে বসে আছে মিতুর নতুন প্রেমিক, যাকে পরিবারের বেশিরভাগ মানুষই ঠিক মতো চেনেও না। সে ইতিমধ্যে নিজের জন্য শরবত ঢেলে বসে আছে, যেন বহু বছর ধরে সে এই পরিবারের একজন সদস্য। কিন্তু আমার সন্তানদের জন্য একটি চেয়ারও নেই। আমার স্ত্রী সাবিহা গাড়িতেই বসেছিল, ভেতরে আসতে চায়নি। বের হওয়ার আগে শুধু বলেছিল, যদি আজ আবার তোমার পরিবার আমাদের বাচ্চাদের অপমান করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে চলে আসব। আমি মাথা নেড়েছিলাম, তবুও কোথাও না কোথাও বিশ্বাস করেছিলাম হয়তো এবার কিছু বদলাবে। আমি ভুলছিলাম। আমি মায়ের দিকে তাকালাম। সাদা শাড়ি, গলায় মুক্তার মালা, মুখে সে চেনা কৃত্রিম হাসি, যে হাসি তিনি সবসময় ব্যবহার করেন যখন বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাতে চান। আমি শান্ত গলায় বললাম, মা আজ তো আপনারাই আমাদের দাওয়াত দিয়েছিলেন। মা দ্রুত ভেতরের দিকে তাকালেন। মনে হচ্ছিল তিনি বেশি চিন্তিত কেউ কথাগুলো শুনে ফেলবে কিনা, আমার সন্তানদের অপমান নিয়ে নয়। তিনি নিচু স্বরে বললেন, রিয়াদ ঝামেলা করিস না, মিতু বাচ্চাদের নিয়ে এসেছে, এখন আর চেয়ার নেই, তুই তো বুঝিস। হ্যাঁ, আমি সবসময়ই বুঝতাম। 16 বছর বয়সে কলেজের পড়ার পাশাপাশি দোকানে চাকরি করে সংসারের বাজার করেছি। বাবার ব্যবসায় লোকসান হলে নিজের প্রথম বেতনের টাকায় ব্যাংকের কিস্তি দিয়েছি। মিতু গাড়ি নষ্ট করলে সবাই বলেছে এসব তো হয়েই থাকে। আমি আর সাবিহা নিজেদের ফ্ল্যাট কেনা পিছিয়ে দিয়েছিলাম, কারণ বাবা মা বলেছিলেন আর কয়েক মাস সাহায্য কর। সেই কয়েক মাস 11 বছরে গিয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই বাবা ভেতর থেকে বিরক্ত গলায় বললেন, এবার আবার কি হয়েছে? একটা প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নটাই যেন আমাকে সবচেয়ে বেশি আঘাত করলো। নাফিস আমার হাত ধরে আস্তে করে বলল, বাবা আমরা কি বাসায় চলে যাব? নীলা নিচের দিকে তাকিয়ে রইল। তার ছোট্ট হাতের ভেতর জন্মদিনের কার্ডটা কাঁপছিল। ঠিক তখনই আমার ভেতরে কিছু একটা বদলে গেল। হঠাৎ নয়, বরং অনেক বছর ধরে টানতে টানতে ক্লান্ত হয়ে যাওয়া একটা দড়ি যেমন এক সময় নিজে থেকে ছিঁড়ে যায়, তেমন। আমি দরজার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললাম, যে বাড়ির ঋণের কিস্তি আমি 11 বছর ধরে দিচ্ছি, সেই বাড়ির দরজার বাইরে আমার সন্তানদের দাঁড় করিয়ে রাখার অধিকার আপনাদের নেই। মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। পরের সোমবার সকালে অফিসে যাওয়ার আগে আমি মোবাইল ব্যাংকিং অ্যাপ খুললাম। অনেক বছর ধরে যে অটো ডেবিটের মাধ্যমে প্রতি মাসে বাবা মায়ের বাড়ির ঋণের কিস্তি কেটে যেত, সেটাই বন্ধ করতে যাচ্ছিলাম। স্ক্রিনে বারবার সতর্কবার্তা ভেসে উঠল, আপনি কি নিশ্চিত? তারপর আবার, এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতের নির্ধারিত কিস্তি আর পরিশোধ হবে না। অদ্ভুত লাগছিল। 11 বছরের ত্যাগ, দায়িত্ব আর চুপচাপ সহ্য করে যাওয়া, সবকিছু যেন একটি লাল রঙের ছোট বাটনের মধ্যে এসে আটকে গেছে। সেখানে লেখা উঠল, অটো পেমেন্ট বাতিল করুন। আমি এক মুহূর্ত চোখ বন্ধ করলাম। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নাফিজের মুখটা মনে পড়ল নীলার বুকের সঙ্গে চেপে ধরা সেই জন্মদিনের কার্ড। তারপর 1 সেকেন্ডও দেরি করলাম না। আমি কনফার্ম চাপলাম। কিছুই হলো না, কোনো বজ্রপাত হলো না, পৃথিবী থেমে গেল না, আকাশ ভেঙে পড়ল না, বরং পৃথিবী নিজের মতোই ঘুরতে থাকলো। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, সব শিকল ভাঙার শব্দ হয় না, কিছু শিকল এত নীরবে ভাঙে যে শব্দটা শুধু নিজের বুকের ভেতরে শোনা যায়। সেদিন আমি কাউকে ফোন করিনি। মায়ের কল একটার পর একটা আসছিল, রিসিভ করিনি। বাবার নম্বরও জ্বলছিল স্ক্রিনে, ধরিনি। আমার বোন মিতু একের পর এক মেসেজ পাঠাতে লাগলো, তুই পরিবারের সর্বনাশ করে ফেলছিস, 2টা বাচ্চার জন্য এত বড় সিদ্ধান্ত। মা সারাদিন কাঁদছে। আমি কোনো উত্তর দেইনি, বরং মোবাইলে একটি নতুন ফোল্ডার খুললাম, নাম দিলাম সত্য। তারপর একে একে সব জমাতে শুরু করলাম। গত 11 বছরের ব্যাংক ট্রান্সফারের রসিদ, ঋণের কিস্তি দেওয়ার প্রমাণ, মায়ের মাঝরাতের মেসেজ, বাবার টাকা চাওয়ার অডিও, মিতুর অপমানজনক কথাগুলো, সবকিছু, প্রতিটি স্ক্রিনশট, প্রতিটি ভয়েস মেসেজ, প্রতিটি লেনদেন। সাবিহা বহু বছর ধরেই বলতো, সবকিছুর প্রমাণ রেখে দাও, একদিন দরকার হবে। আমি তখন বিশ্বাস করতাম পরিবারের বিরুদ্ধে প্রমাণ লাগে না। আজ বুঝলাম, সবচেয়ে বেশি প্রমাণের দরকার হয় তখনই যখন অন্যায়টা নিজের পরিবারই করে। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি নীলা ফ্রিজের গায়ে সেই জন্মদিনের কার্ডটা ট্যাপ দিয়ে লাগিয়ে দিয়েছে। সে আস্তে করে বলল, বাবা এটা কি এখানেই থাকবে? আমি হেসে বললাম, হ্যাঁ মা, এটা এমন একটা বাড়িতেই থাকবে যেখানে ভালোবাসার দাম আছে। নাফিস কিছু বলল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম সে বিছানায় বসে আছে।
আছে, তার হাতে সেই শ্যামাইয়ের পুডিং এর খালি বাটি যেটা সে দাদি দাদুর জন্য বানিয়ে নিয়ে গিয়েছিল। আমার বুকটা মুচড় দিয়ে উঠলো। আমি মনে মনে শপথ করলাম আর কখনো আমার সন্তানদের কাউকে ভালোবাসা পাওয়ার জন্য অপমান সহ্য করতে দেব না। রাত প্রায় 10:30, হঠাৎ ফোনে একটি নোটিফিকেশন এলো। মিতু আমাদের পারিবারিক মেসেঞ্জার গ্রুপে লিখেছে, বাবা মায়ের কিস্তি বন্ধ হয়ে গেছে, ব্যাংক থেকে ফোন এসেছে। রিয়াদ, তুই এটা করেছিস? আমি এবারও কোনো উত্তর দিলাম না, কারণ উত্তরটা তারা ইতিমধ্যেই জেনে গেছে। কিন্তু তারা তখনও জানতো না এটা ছিল শুধু শুরু। আমি যে ফোল্ডারটির নাম সত্য রেখেছিলাম তার ভেতরে এমন কিছু তথ্য জমা হতে শুরু করেছে যা খুব শীঘ্রই পুরো পরিবারকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবে যেখান থেকে আর কারো পালানোর পথ থাকবে না। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।